নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ষড়সন্ধি। শুনতে থাকুন আজকের গল্প ষড়সন্ধি। ফোনটা মেজে চলেছে, বাজুক। অঞ্জনা না ধরা পর্যন্ত ফোন বেজেই চলবে। নিতান্তই যদি না ধরে 2-1 মিনিট যেতে দেয়, তাহলে অবশ্য ফোনটা থামবে। আজ রাত্রে আর বাজবে না। কিন্তু মিনিট 2 কি মিনিট খানেক ধরে ফোনটাকে বাজতে দেওয়া বোধহয় ঠিক হবে না। পাশের ঘরে দাই সুভদ্রা ঘুমোচ্ছে। ভাববে ঘুমন্ত লেডি ডাক্তারকে কোনো পেশেন্ট বুঝি ডেকে চলেছে। তা কথাটা মিথ্যা নয়। যে ডাকছে সেও এক পেশেন্ট বই কি। অঞ্জনা হাতের বইখানা উপর করে বিছানার উপর নামিয়ে রেখে রিসিভারটা তুলে ধরল। হ্যালো। উপার থেকে প্রশ্ন এলো, তুমি কি ঘরে ছিলে না? ছিলাম বই কি, ঘর ছেড়ে আর কোথায় যাব? ছিলেই যদি সঙ্গে সঙ্গে ধরলে না কেন? তুমি কি তোমার রোগীদের বেলাতেও এইরকমই করো? সহজে ফোন ধরো না? অঞ্জনা একটু হাসল। সব রোগী তো আর সমান নয়। ক্রনিক রোগী আছে, বিনা ভিজিটে রোগী আছে। আমি বুঝি তোমার বিনা ভিজিটে রোগী? গলা স্বরে অমনি আহত অভিমান ফুটে উঠেছে। অঞ্জনা একটু চুপ করে রইল। মানে তুমি চাও না আমি এই যোগাযোগটুকু রাখি? তোমাকে আর বিরক্ত করি? অঞ্জনা একটু হাসল। মাঝে মাঝে নির্মম প্রবঞ্চক পুরুষও মাখনের মতো কি মোলায়েমই না হয়। তা যদি বুঝতেই পেরে থাকো, তাহলে? বুঝতে খুবই পারি, তবুও দিনের শেষে তোমাকে একবার করে না ডেকে পারি নে, মনে না করে পারি নে। অঞ্জনা হেসে উঠল। অক্ষম হবার জন্য কি অপূর্ব ক্ষমতাই না তুমি আয়ত্ত করেছ। তা ঠিক, কিছু কিছু অক্ষমতা আমার আছে, তা কার না থাকে অঞ্জনা। কিন্তু আমি চাই নে তুমি আমার দুষ্কৃতির এক স্থায়ী স্মৃতিস্তম্ভ হয়ে থাকো। অঞ্জনা হাসল। ও সেই কথা। এমন মনুমেন্টে তোমার অভাব আছে নাকি? খোঁটা সরাবে, খোঁটা ভাঙবে? এই প্রশ্নের জবাব এলো না, কিন্তু আগের কথা জেরি চলতে লাগলো। আমি চাই নে অঞ্জনা তুমি সেই স্মৃতি মনের মধ্যে এমন করে পুষে রাখো। সেই স্মৃতি তো আর এখন শতদল নয়, শতকণ্টক। আমি যেখানে সংসারের মধ্যে থেকে সব সুখ সব স্বাচ্ছন্দ্য ভোগ করে চলেছি। অঞ্জনা বাধা দিয়ে হেসে বলল, আর আমি সেখানে একান্তে বসে একাদশী করছি। সেই দুঃখ তোমার সহ্য হচ্ছে না, এই তো? অঞ্জনা, তোমার কাছে উপহাস এই লাঞ্ছনা আমার প্রাপ্য, কিন্তু সত্যি সহ্য হয় না, বিশ্বাস করো। আমি বলি কি, তুমি এইবারে বিয়ে করো। তোমার তো বয়স 30 হতে চললো অঞ্জনা। তুমি ডাক্তার, সবই তো বোঝো। আমি চাই তুমি এবার স্বামী সন্তান নিয়ে সংসার করো। অঞ্জনা বলল, রাত দুপুরে তোমার সেই পুরনো ঘটকালি এখন রাখো, এবারে বাড়ি যাও। তোমার স্ত্রী জেগে বসে আছেন, ফোনটা রেখে দিলাম। অঞ্জনা রিসিভারটা নামিয়ে রাখল, কিন্তু সঙ্গে সঙ্গেই মনটা বড় খারাপ হয়ে গেল। আহা, বিদায়ের সময় দুটি একটি ভালো কথা বললে হতো। মন থেকে না আসুক, মুখে মুখে মানিয়ে বললেও তো পারত অঞ্জনা। সারাদিন খাটুনির পর এখন বাড়ি ফিরছে সুধাংশু, একটু খুশি মনে ফিরতে পারত। কিন্তু পর মুহূর্তেই নিজেরই হাসি পেল অঞ্জনার। আশ্চর্য তার মন,
আর আশ্চর্য তার এই দুর্বলতা। এত মেয়ের এত রকমের রোগ সারালো অঞ্জনা, কিন্তু নিজের মনের রোগটাই সারাতে পারল না। সুধাংশুকে সে বহুদিন রোগী বলেছিল, কিন্তু নিজেই বা অঞ্জনা কম রোগী কিসের? হাতের ইংরেজি গোয়েন্দা কাহিনীটা রেখে দিল অঞ্জনা। আর ভালো লাগছে না। ঘুমের আগে ওষুধ হিসাবে সে এখন এইসব বইয়ের পাতা উল্টায়। তাছাড়া আর কোনো আকর্ষণ নেই। বই বন্ধ করল, ঘরের আলো নিভিয়ে দিল, কিন্তু শুতে আর গেল না অঞ্জনা। চেয়ারটা টেনে নিয়ে জানালার ধারে বসল। বাইরে শরতের ফুটফুটে জ্যোৎস্না, শহরতলি নিস্তব্ধ, আশেপাশের বাড়িগুলো ঘুমোচ্ছে। একটু দূরে তার নার্সিংহোমের রোগীদের রোগ যন্ত্রণা বোধহয় আজ কম। সবাই ঘুমোচ্ছে, শুধু অঞ্জনার চোখেই আজ ঘুম নেই। আশ্চর্য, সুধাংশুর উপর তার দুর্বলতা এখনো গেল না। দুর্বলতা ছাড়া কি? এখনো তাকে একটু শ্লেষ করলে, কি কড়া কথা বললে, কি বিদায় সময় গুড নাইট না বলতে পারলে অঞ্জনার মন খারাপ হয়, ঘুমের ব্যাঘাত হয় রাত্রে। এখনো সুধাংশুকে সে প্রাণপণে আঘাত দিতে পারে না। সব যোগাযোগ বন্ধ করে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না তার সঙ্গে। না থাকতে পারাটা যে তার নারীত্বের অপমান, এই কথা কি অঞ্জনা জানে না? তবু তো পারে না অঞ্জনা। আশ্চর্য তার মন, যে মনে এত বিদ্রোহ, এত তেজ, এত জেদ, সেই মনই কাতর, দুর্বল। সেই মনেরই ক্লান্তি আর নিঃসঙ্গতা শেষ নেই। অঞ্জনার মন আশ্চর্য বইকে, নইলে 14 বছরের মেয়ে হয়ে বয়সে তার চেয়ে দ্বিগুণ বড় একটি সাধারণ পুরুষকে সে ভালোবাসবে কেন? সাধারণ ছাড়া কি? টালিগঞ্জে সেই সরু গলির মোড়ে মুখার্জি ড্রাগসকে তখন কটা লোকেই বা চিনত? কেই বা জানে তার মালিক সুধাংশু মুখুজ্জেকে? নিজেকে ডাক্তার বলে পরিচয় দিল। সুধাংশু যে 2-3 বছরের বেশি ডাক্তারি পড়েনি, এবং পড়েনি বলে প্র্যাকটিসও করে না, শুধু অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি করে। অঞ্জনা তা তো সেই সেকেন্ড ক্লাসে পড়বার সময়ই জেনেছিল। তবু তো তার মন বিরূপ হয়নি। একজন সাধারণ কেমিস্ট বলে তাকে অবজ্ঞা করে তবু তো অঞ্জনা সেদিন সরে আসতে পারেনি। সেদিন কি দেখে মুগ্ধ হয়েছিল আজকের এই বুদ্ধিমতী লেডি ডাক্তার অঞ্জনা সেন? আজ ভাবতেও হাসি পায়। স্কুলের যাতায়াতের পথে মোড়ের একতলা সেই সরু ঘরখানা দেখে মুগ্ধ হয়েছিল সে। সামনেই একটা নারকেল গাছ বাঁকা হয়ে হেলে পড়ে ওষুধের দোকান আর দোকানের মালিকের আধখানা ঢেকে রেখেছিল। সেই সবুজ গাছের আড়ালে নীলচে রঙের সাইনবোর্ডখানা দেখেই মুগ্ধ হয়েছিল অঞ্জনা। দেখে ভালো লেগেছিল কাছের চ্যাপ্টা শোকেস আর লম্বা আলমারিটা। মনোহারি দোকানের মতোই রং বেরঙের শিশি আর কাগজের প্যাকেট দেখতে বড় ভালো লেগেছিল অঞ্জনার। ভালো লেগেছিল কাউন্টারের পিছনে দাঁড়ানো ছাই রঙের ট্রাউজার পরা ছিটে শার্ট গায়ে তার মালিককে। মাথায় কোকড়ানো চুল, লম্বা চিপচিপে চেহারা, গায়ের রং কালো, নাক মুখের গড়ন এমন কিছু ধারালো নয়, তবু দেখতে ভালো লেগেছিল তাকে। স্কুলে যাতায়াতের পথে এবার অঞ্জনা দুজনেই তাকে আর চোখে দেখল। দুজনেই তখন সবে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে। তাদের ক্লাসের অনেক মেয়েই তখনও ফ্রক পরে স্কুলে যায়, কিন্তু অঞ্জনা আর রিবার বাড়ন্ত গরম বলে তাদের বাবা মার যতই ভাবনা হোক, তাদের নিজেদের মোটেই তা নিয়ে দুশ্চিন্তা ছিল না। বরং পাড়া সবাই তাদের সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠেছে দেখে তারা বেশ খুশি হলো। পাড়ার মুদি, স্টেশনারি দোকানের মালিক আর ওই মুখার্জি ড্রাগসের সুধাংশুদা, তাদের দেখলে প্রত্যেকেরই চোখে মুখের ভাব আজকাল বদলে যায়। অঞ্জনারা তা লক্ষ্য করে আনন্দ পেয়েছে। তারপর শুধু আর চোখে দেখাই নয়, সামনাসামনি দাঁড়িয়ে দেখাশোনা করা, কথা বলা এবং কথা শুনবার সময়ও এলো। সেবার মা প্রায় মাথা ধরায় ভোগেন। স্কুল থেকে ফেরবার পথে তার জন্য একটা অ্যাস্ট্রো নিয়ে যাওয়া দরকার।
এবার বলল, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি কেন, আয় না, আমি আগেও ওর দোকান থেকে ওষুধ কিনেছি। সুধাংশুবাবু অ্যাস্প্রো ট্যাবলেট দিলেন, দাম নিলেন, তারপর হেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলেন খানিকক্ষণ। তাদের কার কি নাম, কে কোন ক্লাসে পড়ে, দুজনের রোল নাম্বার কত, দুজনের রোল নাম্বার পাশাপাশি কিনা, তারা কি কাছাকাছি বসে না দূরে দূরে, এইসব খুঁটিনাটি ব্যাপার জানবার জন্যেও সুধাংশুবাবুর কি আগ্রহ। কিন্তু শুধু কি তার জানবার আগ্রহ ছিল? অঞ্জনার জানবার আগ্রহ কি ছিল না? তারও কি ভালো লাগছিল না কথা বলতে? আর একজনকে খুশি হতে দেখে সেও কি খুশি হয়ে উঠেছিল না? অঞ্জনা কি সেদিনই বুঝতে পারেনি সুধাংশুবাবুর মনোযোগ তার দিকেই বেশি? সে যে রেবার চেয়ে দেখতে বেশি সুন্দরী, চালাক, চতুর, ভালো কথা বলতে পারে, এই কথা জানতে তার বাকি ছিল না। অনেকের মুখেই এ কথা শুনেছে অঞ্জনা। সুধাংশুবাবু তাকে মুখে সে কথা না বললেও কিন্তু ব্যবহারে সব বুঝিয়ে দিলেন। এবার মার মাথা ধরবার ওষুধ কিনতে এসে অঞ্জনা সেই যে ধরা পড়ে গেল, নিজেকে পুরোপুরি আর কি সে ছাড়িয়ে আনতে পেরেছে? তারপর বৃষ্টি বাদলের দিনে দুজনে গিয়ে কত ওষুধের দোকানে আশ্রয় নিয়েছে। তাদের রোদে পুড়তে দেখলে আরো কষ্ট হয়েছে সুধাংশুদার। ডেকে বলেছেন, এসো, ভিতরে এসো। অতিথিদের শুধু বসতে দিয়ে নিশ্চেষ্ট থাকেননি। গরমের দিনে ডাবার শরবত, শীতের দিনে গরম চা। সুধাংশুবাবু ততদিনে সুধাংশুদা হয়ে গেছেন, দুজনেরই পরমাত্মীয়, মাসুতো ভাই। পাত্রগোত্র মিলিয়ে কে আর দেখতে চায়, বা কিন্তু মাঝে মাঝে খোঁচায়, এই আমি কিন্তু বলে দেব। কি, তুই বড় বেশি মাখামাখি করছিস সুধাংশুদার সঙ্গে? আমি যেদিন স্কুলে যাই না সেদিন তো তোর আরো মজা হয়, একেবারে সরাসরি ভিতরে চলে গিয়ে নিরিবিলিতে গল্প করিস। অঞ্জনা প্রতিবাদ করে বলতো, যা, বাজে কথা। অবশ্য সবই বাজে কথা ছিল না, কিন্তু সব সত্যই কি সকলের কাছে স্বীকার করা যায়? বন্ধুর কাছে করা যায় না, বাবা মার কাছেও করা যায় না, এমনকি নিজের কাছেও নয়। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার আগেই এবার বিয়ে হয়ে গেল। রেবা বাঁচল। তার ঈর্ষা, হিংসা আর স্পাইং এর হাত থেকে রক্ষা পেয়ে অঞ্জনাও বেঁচে গেল। কিন্তু সেই বাঁচা যে আসলে বাঁচা নয়, সে যে মৃত্যুরই আর এক বিকল্প, তা কি তখন অঞ্জনা বুঝতে পেরেছিল? বাবা মা রক্ষণশীল ছিলেন না। অঞ্জনা তাদের একমাত্র সন্তান বলে বাড়িতে তার প্রতিপত্তিও যথেষ্ট ছিল। তবু সুধাংশুর সঙ্গে যখন বেশি মেলামেশার কথাটা তাদের কানে গেল, তাঁরা খুশি হলেন না। বাবা গম্ভীর মুখে বললেন, তুমি ওখানে আর যেতে পারবে না। সাধারণ একজন কেমিস্ট, চাল নেই, চুলো নেই, বয়সে কত বড়, তার সঙ্গে তোমার এত কি কথা? অঞ্জনা বলল, বারে, আমি তো ওষুধ কিনতে যাই, আর তাছাড়া মানুষের সঙ্গে মানুষের কি আলাপ থাকতে পারে না? মা বললেন, না, ওর মতো লোকের সঙ্গে তোর আবার আলাপ কিসের? আমি খোঁজ খবর নিয়েছি, কেউ বলে না ওর স্বভাব চরিত্র ভালো। অঞ্জনা প্রতিবাদ করে বলল, মা, লোকে তো কতজনের নামে কত মিথ্যে কথা বানিয়ে বলে, তুমি কি সব বিশ্বাস করতে চাও? মা বললেন, থাক থাক, তোকে আর সাফাই গাইতে হবে না। কপাল যে পুড়েছে তা আমি তোর ধরন ধারণ দেখেই বুঝেছি। অঞ্জনা ভিতরে ভিতরে জ্বলে উঠল, কারণ তখনও তাদের মধ্যে কিছুই হয়নি, শুধু দেখা সাক্ষাৎ, কথাবার্তা, কাছে বসে গল্প করা, কিংবা বড় জোর বাইরে কোথাও দেখা সাক্ষাৎ হয়ে গেলে রেস্টুরেন্টে মুখোমুখি বসে চা খাওয়া, কিংবা সামান্য টুকিটাকি উপহার বিনিময়। বিনিময় নয়, সুধাংশু একাই দিত। কোনোদিন একটা ফুল, কোনোদিন একখানা টুকটুকে লাল রঙের ডায়েরি, কিংবা নীল রঙের একটা মোটা খাতা। বলতো, এতে তোমার গান লিখো। অঞ্জনা তখন গান গাইত, ওই বয়সে সব মেয়ে যেমন গায়। একটা গানের স্কুলের নামও ছিল, খুশি হলে যেত, খুশি না হলে যেত না।
কিন্তু এইটুকু মেলামেশাও মা সইল না। তিনি যা তা বলতে লাগলেন। নিজের মা তো নয়, সৎ মা। অঞ্জনাকে অসতী বানাতেও দেরি করলেন না। আর তারও জেদ চেপে গেল। যাব, ওর কাছে যাব, বলবো ওর সঙ্গে কথা, বেড়াবো ওর সঙ্গে, নেব ওর দেওয়া উপহার। দেখি মা আমার কি করতে পারে। কে জানে, মাও তো বাড়াবাড়ি না করলে অঞ্জনা হয়তো অতখানি জড়িয়ে পড়তো না। বাড়িতে চূড়ান্ত শাসন চলতে লাগলো। বাবার চেয়ে মা শাসন করেন বেশি। চুল ধরে টানেন, চড়চাপড়ও দেন, খাওয়া দেন বন্ধ করে। বাবা কিছু বললে মা প্রথমে প্রাণপণে ঝগড়া করেন, তারপর কচি মেয়ের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী সবসময় স্ত্রী হয়ে থাকেন না, সুযোগ পেলেই আদরিনী নন্দিনী সেজে বসেন। নিজের তো ছেলে মেয়ে কিছু হয়নি, সুবিধে মতো নিজেই নিজেদের মেয়ে হন। কখনো বা বাবাকেই কচি ছেলের মতো আদর করেন। তখন রাগ হতো এইসব দেখে। এখন কিন্তু সেই মার জন্য দুঃখ হয় অঞ্জনার। মেয়ের জন্যে বাবা মা পাড়া বদলালেন, টালিগঞ্জ ছেড়ে চলে এলেন একেবারে পার্ক সার্কাসে। কিন্তু তাতে কি কোনো খেলা বন্ধ হলো? খেলার তো সবে শুরু। ম্যাট্রিকুলেশন পাশ করবার পর মা তার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অঞ্জনা জোর করে ভর্তি হলো আইএসসি ক্লাসে। বাবাকে বলল, বাবা তুমি যদি টাকা না দাও আমি আমার হার আর বালা বিক্রি করে ভর্তি হব, তারপর টিউশনি করব। আইএসসি পাশ করে ওই একই ভয় দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলো অঞ্জনা। ওভারশিয়ারিতে জমি আর বাড়ি কন্ট্রাক্টারি করে বাবার যা আয় হতো তাতে একটি কেন 3টি মেয়েকে ডাক্তারি পড়াতে পারতেন বাবা। মেডিকেল কলেজে ভর্তি হয়ে কি যে আনন্দ হলো অঞ্জনার তা সে নিজেই জানে। ডাক্তার হওয়ার ইচ্ছা তো শুধু তার নিজের নয়, আরও একজনের। নিজের ইচ্ছার চেয়ে সেই ইচ্ছায় বেশি উদ্দীপনা, বেশি মাধুর্য। সুধাংশু বলেছিল, আমি তো আর ডাক্তার হতে পারলাম না, তুমি হও। সেই হওয়ার মধ্যে আমি থাকব। অঞ্জনা হেসে বলেছিল, মারে তুমি বা কেন হতে পারলে না? পড়াশুনোয় মন লাগলো না, নাকি মরা কাটতে গিয়ে ভয় পেয়ে ফিরে এলে? ততদিনে সুধাংশু তার কাছে তুমি হয়ে গেছে। সে নিজেই অঞ্জনাকে দিয়ে বলিয়ে নিয়েছে। অঞ্জনারও কোনো আপত্তি নেই। সব সংকট, সব লজ্জা, সব ভয় সে কাটিয়ে উঠেছে। আড়াল করবার আর কিছু নেই, গোপন করবারও নয়। আজ ভেবে অবাক হয় অঞ্জনা, কি করে অত তাড়াতাড়ি নিজেকে আর একজনের কাছে অমন করে সে সঁপে দিতে পারল। তখনও সুধাংশু মুখুজ্জের কতটুকুই বা সে জানে। এইটুকু শুধু জেনেছিল, তার আর কেউ নেই, শুধু আছে ওই ছোট ডিসপেন্সারিটুকু, হাজরা রোডে মেসের একটি ঘর, আর আছে অঞ্জনা। এর চেয়ে বেশি কিছু জানবার তার দরকারই বা কি ছিল? তখন অঞ্জনার যা বয়স তাতে ওইটুকু পরিচয়ই যথেষ্ট। ওর চেয়ে কম হলেও যেন কোনো ক্ষতি ছিল না। তখন সমস্ত পরিচয় দৃষ্টিতে, হাসিতে, কথার পর কথা বলে যাওয়ায়। যে কথার উদ্ভব হয়েছে শুধু হৃদয়কে ধরে দেওয়ার জন্যে, যে কথার মধ্যে জীবনের সব সুধা ভরে রয়েছে। সুধাংশু বলেছিল, টাকার অভাবে তার পড়া বন্ধ হয়ে গেছে। বাবা মারা যাবার পর খরচ চালাবার মতো আর কেউ রইলেন না। তাই সুধাংশুকে বিদ্যা ছেড়ে অর্থ অর্জনের দিকে মন দিতে হয়েছে। কিন্তু মেডিকেল কলেজে গিয়ে নার্স নীলিমার সঙ্গে আলাপ হলো। তার কাছে কথায় কথায় সুধাংশুর কথাও তুলল অঞ্জনা। সে বলল ভিন্ন উপাখ্যান। লতা নামে একটি নার্সের সঙ্গে নাকি বেশি ঘনিষ্ঠতা করতে গিয়েই সুধাংশু 4th ইয়ার থেকে বিতাড়িত হয়েছিল। সেই লতার বেঁচে নেই, মরে গেছে সুধাংশুর জন্যই।
নীলিমার এই কথায় অঞ্জনার নিজেরও যেন মৃত্যু হলো। যে কথার মধ্যে অমৃত, সেই কথার মধ্যে বিষ। কথা তো আধার ছাড়া আর কিছু নয়, বিষ আর অমৃত মিশিয়ে রাখবার আধার। 2-4 দিনের মধ্যে পারল না, 2-4 সপ্তাহের মধ্যেও নয়। তবে মাসখানে কেটে যাওয়ার পরে অঞ্জনা একদিন আস্তে আস্তে কথাটা পারল। আচ্ছা, তুমি কি আমাদের নার্স নীলিমাকে চেনো? না তো। আর তার বন্ধু লতাকে? না। সুধাংশু কাউকেই চেনে না। নীলিমা বলতে সে শুধু আকাশের নীলিমাকেই বোঝে, আর লতা বলতে বোঝে তাকে, যার ইংরেজি নাম হলো কৃপার, সংস্কৃত ব্রততী বল্লরী। অঞ্জনার এই নিয়ে কথা বাড়ালো না। মনে মনে ভাবল, নীলিমার কথা যদি সত্যি হবে, তাহলে কি আর সুধাংশু তাকে শখ করে মেডিকেল কলেজে ভর্তি হতে বলে? তাতে কি তার ধরা পড়বার ভয় নেই? নীলিমা সুধাংশু নিশ্চয়ই অন্য সুধাংশু। অঞ্জনা আস্তে আস্তে কথাটা ভুলেই গেল। মামা মারা গেলেন। ঘরে শরিক হয়ে অঞ্জনা রইল বাড়িতে। ছোট মামার মামি এলেন দেখাশোনার ভার নিতে। তারা রয়ে গেছেন, অঞ্জনা রইল না, হস্টেলে চলে এলো। কিছু টাকা বাবা তার নামে আলাদা করে ব্যাংকে রেখে গিয়েছিলেন, বাৎসল্যের শেষ চিহ্ন। সেই টাকা ভেঙে খরচ চলতে লাগলো। সুধাংশু বলল, ভেবো না, এখন আমিও কিছু খরচ তোমাকে দিতে পারি। কিছু কেন, অঞ্জনার সব ভার বহন করবার অধিকার সুধাংশুরই আছে। আগে শুধু অধিকার ছিল, এখন সামর্থ্য। টালিগঞ্জে সেই ওষুধের দোকান বিক্রি করে চৌরঙ্গি অঞ্চলের বড় ফার্মেসির মালিক হয়েছে সুধাংশু। পুরো মালিক নয়, শরিক। কিন্তু তাই বা কি করে হলো? কি করে জানবে? সুধাংশু সব কথা তাকে খুলে বলে না। বলে, ওসব জেনে তোমার কাজ নেই, তুমি ছাত্রী, পড়াই একমাত্র তপস্যা। কিন্তু তপস্যায় পুরোপুরি মন দিতে পারে কি করে অঞ্জনা? সুধাংশু নাকি ভেজাল ওষুধ বিক্রি করে বড়লোক হয়েছে। সে নাকি প্রৌঢ়া এক বিধবার কাছ থেকে টাকা পেয়েছে। তার আর কেউ নেই, আছে শুধু বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি, এবং কাউকে কাউকে সেই সম্পদের অংশ দেওয়ার মতো ঔদার্য। নানা কথা, নানান গুজব সুধাংশুর নামে রটতে অঞ্জনা বলল, এসব কি শুনছি? সুধাংশু বিরক্ত হয়ে বলল, তুমি যদি এইসব শুনে বেড়াও, পড়বে কখন? তোমার এখন শুধু শোনা উচিত প্রফেসরদের লেকচার, আর কোনো কথায় কান দেওয়া উচিত নয়। এই তো তোমার ফাইনাল ইয়ার। সুধাংশু তাকে আজকাল এমনই করে ধমকায় আর উপদেশ দেয়। সমালোচনা শুনলে বিরক্ত হয় সুধাংশু। অর্থ কি মানুষের স্বভাবকে এমনই করে বদলে দেয়, নাকি বদলাবার বীজ তার ভিতরেই থাকে, অর্থটা উপলক্ষ মাত্র? অঞ্জনা বলে, তোমার কাছে নাকি আরো অনেক মেয়ে যায় তোমার চেম্বারে। সেদিন তো একজনকে দেখলাম। মেয়ারের নিষেধ না শুনে হঠাৎ গিয়ে ঢুকে পড়েছিলাম, তাই আর সামলাতে পারোনি না? সুধাংশু জবাব দিয়েছে, সামলাবার কি আছে? ওষুধ কিনতে আমার ফার্মেসিতে যারা যায় তাদের মধ্যে মেয়েও আছে, পুরুষও আছে। যারা যায় তারা নিজের গরজেই যায়, বেরিয়ে এসে তারাই আবার দুর্নাম করে। যারা জনতা থেকে 2-1 ধাপ উপরে উঠে দাঁড়ায়, এই দুর্নাম তাদের সহ্য করতে হয় অঞ্জু, ওতে কান দিতে নেই। পুরুষের নিষ্ঠুরতার বুঝি শেষ নেই, শেষ নেই তার নৃশংসতার। এরপর পড়াশুনো করবার ইচ্ছা আর অঞ্জনা ছিল না। পরীক্ষাও বন্ধ করে দেবে ঠিক করেছিল, কিন্তু কয়েকটি সহপাঠিনীদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত পরীক্ষা দিল। আর আশ্চর্য, পাশও করে গেল। খবর পেয়ে সুধাংশু নিজেই দেখা করতে এলো। বলল, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি অঞ্জনা। আমার ফার্মেসি করাটা এইবার সার্থক হলো। বলো কি প্রাইজ চাও বলো। অঞ্জনা সব দুঃখ, সব লাঞ্ছনার কথা ভুলে গিয়ে বলল, সেই তো প্রথম দিন থেকে যা চেয়েছি, যাকে চেয়েছি
তার চেয়ে বড় প্রাইজ আমার কি আর আছে? এবার একটা ব্যবস্থা করো। কতদিন আর এই হোস্টেলে পড়ে থাকবো? পাশ করবার খুশিতে সুধাংশুর সেই আকস্মিক দাক্ষিণ্যে অঞ্জনা কিভাবেই উদ্বেলিত উচ্ছ্বসিত হয়ে উঠেছিল, ভাবতেও আজ লজ্জা করে। একটু চুপ করে থেকে সুধাংশু চায়ের কাপের মধ্যে ছাই ঝাড়তে ঝাড়তে আস্তে আস্তে বলেছিল, তোমাকে তোমাকে একটা কথা বলা হয়নি অঞ্জনা। বলি বলি করেও বলতে পারিনি। গাঁয়ের বাড়িতে আমার একটি স্ত্রী আছে, ঠিক পুরোপুরি নেই, থাকা না থাকা সীমায় আছে, তাই তার কথা আমার বেশি মনেও থাকে না। এর আগে দুবার আত্মহত্যা করবার চেষ্টা করেছিল সে, মায়া মমতায় আটকে আটকে একেবারে বেরিয়ে যেতে পারেনি, শুধু কোনো কোনো অঙ্গ গেছে। তৃতীয়বার চেষ্টা করলে আর একটি অঙ্গ বিকল হবে মাত্র। অঞ্জনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে রেস্টুরেন্টের অ্যাস্ট্রেটা সুধাংশুর কপালে ছুঁড়ে মেরে বলেছিল, তুমি এত বড় পশু! যেন চাইদানি নয়, পুষ্পস্তবক। তেমনি করে সেই তামার আধারটি দু হাতে সুকৌশলে ধরে ফেলেছিল সুধাংশু। হেসে বলেছিল, তুমি কত বড় একটি শিশু তাই দেখছি। অঞ্জনা তারপর থেকে সুধাংশুর মুখ আর দেখেনি। সুধাংশু বারবার চেষ্টা করেছে, তবুও না। একদিন অঞ্জনা নিজেই সাথে দেখা করতে গিয়েছিল। আজ তার সঙ্গে দেখা করা সুধাংশুর সাধ্যেরও বাইরে। এর ফলে প্রথম প্রথম সুধাংশু আরো বিগড়ে গিয়েছিল, মারিয়ে দিয়েছিল অত্যাচারের তোপ। পার্টনারকে হীন চক্রান্তে সরিয়ে দিয়ে তাকে সর্বশান্ত করে নিজের ঐশ্বর্য আর আধিপত্য বাড়িয়ে তোলে। তারপর আস্তে আস্তে তার জীবনের মোড়ও ফিরেছে। সে নাকি আজকাল দান ধ্যানও করে। দান করে তো ভেজাল ওষুধ, ধ্যান করে কার কে জানে। সেই বিকলাঙ্গ স্ত্রীকে কলকাতার বাড়িতে নাকি আনিয়ে রেখেছে, ছেলে মেয়েও এসেছে তার কোলে। বেটার লেট দ্যান নেভার। কি করে অঞ্জনার এই নার্সিংহোমের খোঁজ পেয়েছে সুধাংশু? তার পক্ষে সবই সম্ভব। অঞ্জনা কলকাতার বাইরে এতদিন অজ্ঞাতবাসে ছিল, আবার একটি হাসপাতালের ভার নিয়ে বাসা বেঁধেছে কলকাতায়। যারা একবারে এই শহরের স্বাদ পেয়েছে, বাইরে কোথাও গিয়ে কি তার মন আর টেকে? খোঁজ পাওয়ার পর থেকে রোজ একবার করে ফোন করে সুধাংশু। তার সেই বিরাট ফার্মেসিতে রাত 11টা পর্যন্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সে। তারপর সকল কর্ম অবসানে একটি ফোন করে যায়। তার গলা শুনলে মনেই হয় না যে সে সেই সুধাংশু, সেই জবরদস্ত নিষ্ঠুর নৃশংস পুরুষ। অন্তত কণ্ঠে ভারী ক্লান্ত মনে হয় সুধাংশুকে, ক্লান্ত আর করুণ। এ কি দিনের ক্লান্তি, শ্রমের ক্লান্তি, নাকি বয়সের ক্লান্তি? জেনে আর কি হবে, জানবার আর ইচ্ছা নেই অঞ্জনার। অঞ্জনা কতদিন ভেবেছে পুলিশে খবর দিয়ে সুধাংশুকে ধরিয়ে দেবে। এত রাত্রে একজন মহিলাকে বিরক্ত করে সে কোন সাহসে? কিন্তু সুধাংশু কি পুলিশকে ভয় করে? মিছামিছি তাতে কেলেঙ্কারি বাড়বে। তার চেয়ে ফোনটা এই ঘর থেকে সরিয়ে নিচে নামিয়ে দিতে হবে। সুধাংশুর স্বর যেন তার আর নাগাল না পায়। কিন্তু কি চায় সুধাংশু? তার উদ্দেশ্য কি? সে কি সত্যই অঞ্জনাকে আর কারোর গৃহিণী দেখতে চায়? বাজে কথা। অঞ্জনা মরলেও বিশ্বাস করে না কোনো পুরুষ তা চাইতে পারে না। সুধাংশু শুধু এই অছিলায় তার সঙ্গে কথা বলতে চায়, কথা শুনতে চায়। সুধাংশু একদিন বলেছিল, তোমার গলার স্বর বড় মিষ্টি, এত মিষ্টি গলা আমি আর কোথাও শুনিনি। তোমার ওই গলাটার জন্য আমি সব দিতে পারি। আশ্চর্য, আজও কি তাই মনে করে নাকি সুধাংশু? তবু তো গলা নয়, শুধু ফোনের গলা। চেয়ার ছেড়ে বিছানার দিকে এগিয়ে গেল অঞ্জনা।
আর রাত জেগে লাভ নেই। কাল অনেক কাজ তার মধ্যে একটি মেজর অপারেশন আছে। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রে লেখা গল্প ষড়সন্ধি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যারা নিয়মিত শুনছেন তাদের সাথে আমার পরিচিতি তৈরি হচ্ছে, তাদের সাথে আমার আদান প্রদান হচ্ছে মতের। আপনাদের মতামত আমাকে আমার পরিবেশনা আরো ত্রুটিমুক্ত, আরো মনোগ্রাহী করতে একান্তই সাহায্য করে। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন আসছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন এবং অপেক্ষায় থাকুন পরের গল্পের।